আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মুহূর্তে সকলে বাসায় আছো এবং ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার পাঠের বিষয় নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের 9.1 অনুশীলনীর প্রথম পর্ব নিয়ে। আর এই প্রথম পর্বে শিক্ষণফল হিসাবে যেটা থাকছে, ত্রিকোণমিতি কী তা ব্যাখ্যা করতে পারবে, ত্রিকোণমিতির সূত্রাবলী সম্পর্কে ধারণা দিতে পারবে এবং পরিশেষে সমকোণী ত্রিভুজের বাহু সম্পর্কে ধারণা দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আর দেরি নয়, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা লেখা শুরু করবে এবং বোঝার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের কাজে ফিরে যাই। প্রথমে আমরা লিখি যে ত্রিকোণমিতি কি। সুপ্রিয় শিক্ষার্থী সবাই, তোমরা খাতা কলম নিয়ে লেখা শুরু করবে যে প্রথমে আমি সংজ্ঞা লিখছি ত্রিকোণমিতি কি। ত্রিকোণমিতি লেখো গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের কোণ ও বাহু, লেখো কোণ ও বাহু, তার ক্ষেত্রফল ও তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে বিশদ আলোচনা পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, দেখো যে গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের কোণ ও বাহু, তার ক্ষেত্রফল ও তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে বিশদ আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। আশা করি তোমরা এটা লিখতে পেরেছো। দেখো, ত্রিকোণমিতিতে কিছু গ্রিক বর্ণ ব্যবহার করা হয়, আমরা সেটা সম্পর্কে এখন জানবো। যে কোণ নির্দেশের জন্য, লেখো কোণ নির্দেশের জন্য
প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহার করা হয়। প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহৃত হয়। গ্রিক বর্ণ ব্যবহৃত হয়। গ্রিক বর্ণমালার, লেখো গ্রিক বর্ণমালার বহুল ব্যবহৃত ছয়টি বর্ণ নিম্নরূপ। ছয়টি বর্ণ নিম্নরূপ। দেখো বন্ধুরা, আমি ছক কেটে নিচেই লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। ছয়টি বর্ণ আমি লিখছি এখানে। আমরা 6 ঘর কেটে নিই। 1 2 3 4 5 এবং পরিশেষে আমি লিখছি 6। প্রথম ঘরে লেখো বন্ধুরা আলফা। এটাকে বলা হবে আলফা। এই চিহ্নটাকে বলা হবে, এই প্রতীক অক্ষরকে বলা হবে বিটা। আলফা বিটা। এটাকে বলা হবে গামা। আলফা বিটা গামা। এটাকে বলা হবে থিটা। আলফা বিটা থিটা গামা। এটাকে বলা হবে ফাই। এটা হচ্ছে ওমেগা। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি আবারও বলছি যে ত্রিকোণমিতি গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের কোণ ও বাহু তার ক্ষেত্রফল ও তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে বিশদ আলোচনা ও পর্যালোচনা গবেষণা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। কোণ নির্দেশের জন্য প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহৃত হয়। গ্রিক বর্ণমালার বহুল ব্যবহৃত 6টি বর্ণ নিম্নরূপ। গ্রিক যে বর্ণমালাগুলো আছে তার ভিতরে এই 6টি বর্ণ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সেই বর্ণগুলো হচ্ছে, এটাকে বলা হবে আলফা, এটাকে বলা হবে বিটা, এটাকে বলা হবে গামা, এটাকে বলা হবে থিটা, এটাকে বলা হবে ফাই এবং এটাকে বলা হবে ওমেগা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা লিখতে পেরেছো। এখন আমি চলে যাচ্ছি যে 2 নম্বর প্রশ্নে, যে ত্রিকোণমিতির সূত্রাবলী সম্পর্কে ধারণা দিতে পারবে। আমি এটা মুছে দিচ্ছি। ত্রিকোণমিতির সূত্রাবলী আমাদের মনে রাখতে হবে যে এই অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সূত্র সম্পর্কে তোমাকে যথেষ্ট অবগত করতে হবে। সূত্র সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে হবে। তারপরেই এই অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেটা তোমরা সহজে সমাধান করতে পারবে। আমি এই অনুশীলনের যে সূত্রগুলো আছে কিভাবে আমরা খুব সহজেই যা আয়ত্ত করতে পারি সেই সম্পর্কে নিয়ে আমি বোর্ডে আলোচনা করছি। তোমরা খাতা কলম নিয়ে সুন্দর করে খাতায় লিখবে এবং বুঝবে এবং সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি বোর্ডে লিখছি। দেখো যে আমি লিখে 9.1 অনুশীলনের সূত্রগুলো সহজে মনে
রাখার কৌশল, আমি লিখব কৌশল। সূত্রগুলো সম্পর্কে সহজে মনে রাখার কৌশল। আমরা আজকে যে ষড়ভুজ মানে যে ছয়টা ত্রিভুজের মাধ্যমে আমরা খুব সহজে এই সূত্রগুলো আয়ত্ত করতে পারি। আমি সে সম্পর্কে নিয়ে তোমাদের সামনে এখন উপস্থাপন করছি যে ষড়ভুজটা আমরা এইভাবে আঁকবো। অনুভূমিক বরাবর একটা দাগ দিব, ঠিক আমরা একে 6 ভাগ করব, উপরে 3 ভাগ, এই মাঝ বরাবর আমি দেখো দাগ কাটছি, এই মাঝ বরাবর আমি এটা দাগ কাটলাম। দেখো বন্ধুরা, এখানে মূলত 1 2 3 মোট 6টা দাগ হয়ে গেল। এখন আমরা যদি এই দাগগুলোর শীর্ষবিন্দুগুলো যোগ করে দিই তাহলে আমরা 6টা ত্রিভুজ পাবো। দেখো বন্ধুরা, আমি এখানে দাগ শীর্ষবিন্দুগুলো যোগ করছি। এই যে এই শীর্ষবিন্দুগুলো যোগ করলাম, তারপরে এই শীর্ষবিন্দু যোগ করছি, তারপরে এই শীর্ষবিন্দুগুলো যোগ করছি, তারপরে এইটা যোগ করলাম, তারপরে এইটা যোগ করলাম, তারপরে এইটা যোগ করে নিলাম। তাহলে দেখো বন্ধুরা, এখানে 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এখন আমাদের এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা সাইন থিটা নেই, এখানে আমরা কস থিটা নেই, এখানে আমরা যদি কট থিটা নেই, মূলত আমাদের এই 3টা যদি আমরা এখানে বসাতে পারি তাহলে দেখো আর 3টা কিন্তু আমাদের সহজে এখানে আমরা বসাতে পারবো, সহজে বসিয়ে নেব। যে আমাদের জানতে হবে যে সাইন থিটা আর এখানে দেব 1, আমরা জানতে এখানে সাইন থিটার বিপরীতটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। কস থিটার বিপরীতটা তোমাকে জানতে হবে যে সেক থিটা, এবং কোয়াড থিটার বিপরীত ট্যান থিটা। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি আবারও বলছি যে আমরা প্রথমে সাইন থিটা, কস থিটা এবং কোয়াড থিটা 3টে লিখে নেব। লিখে নেওয়ার পরে আমার মনে রাখতে হবে যে সাইন থিটার বিপরীত কিন্তু কোসেক থিটা, এবং কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, এবং কোয়াড থিটার বিপরীত হচ্ছে ট্যান থিটা, এবং এখানে আমরা একটা 1 লিখব। তাহলে এখান থেকে দেখো বন্ধুরা যে 8টা সূত্র কিন্তু আমি এখান থেকে বের করে খুব সহজেই এখান থেকে আমরা বের করতে পারবো। সেটা দেখো আমি এখানে লিখছি যে এখানে আমি 1 নম্বরে যদি লিখি যে সাইন থিটা, আমি লিখি সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান আমরা লিখতে পারি 1 ভাগ কস থিটা। 1 লিখবো, তারপরে নিচে লিখবো কোসেক থিটা, কোসেক থিটা। সাইন থিটা সমান আমরা লিখবো 1 বাই কোসেক থিটা। তারপরে কোসেক থিটা যদি আমি লিখি, দেখো 2 নাম্বার দাও, কোসেক থিটা যদি লিখে, এই যে কোসেক থিটা যদি লিখি তাহলে 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। তাহলে আমি কি লিখলাম দেখো বন্ধুরা, যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, তারপরে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। এবার কস থিটা ঠিক একইভাবে যেভাবে এটা আমরা নিলাম একইভাবে আমরা এটাও নেব, যে কস থিটা সমান আমরা লিখব কস থিটা সমান 1 বাই সেক থিটা, 1 বাই সেক থিটা। তারপরে 4 নাম্বার যদি লিখে সেক থিটা সমান আমরা কি লিখব, এবার এদিক থেকে আসবে, আমরা এদিক থেকে একবার গেছি যে কস থিটা সমান 1 বাই সেক থিটা, এবার সেক থিটা সমান হবে 1 বাই কস থিটা। তাহলে লিখি সেক থিটা সমান 1 বাই
cos থিটা। ঠিক একইভাবে দেখো বন্ধুরা আমি এখানে লিখছি cot থিটা। এবার দেখো cot থিটা লিখছি, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। cot থিটা সমান আমি লিখব 1/tan থিটা, 1/tan থিটা। ঠিক একইভাবে এর বিপরীত আমি লিখব 6 নাম্বার tan থিটা সমান, tan থিটা সমান 1/cot থিটা, 1/cot থিটা। তাহলে এভাবে দেখো মোট 6টা এখান থেকে বেরোলো। যে প্রথমে আমি লিখেছি sin থিটা সমান সমান 1/cosec থিটা এবং cosec থিটা সমান সমান আমরা লিখব 1/sin থিটা। তারপর cos থিটা সমান আমি লিখেছি দেখো বন্ধুরা যে 1/sec থিটা এবং sec থিটা সমান সমান লিখব 1/cos থিটা। cot থিটা সমান আমি লিখব কি যে 1/tan থিটা এবং tan থিটা সমান সমান লিখব 1/cot থিটা। এটা হচ্ছে আমাদের বিপরীত সূত্র। এবার আমরা আর দুইটা সূত্র আমরা কিভাবে বের করতে পারি দেখো বন্ধুরা, যে 7 নাম্বার দেব এখানে 7। এদিক থেকে যদি আমরা আসি তাহলে tan থিটা সমান সমান কি লিখবো দেখো, tan থিটা সমান আমরা লিখব sin/cos থিটা, sin থিটা বাই cos থিটা। এই দিক থেকে দেখো বন্ধুরা এই দিক থেকে নিচ্ছি, তাহলে sin থিটা প্রথমে তারপরে cos থিটা, তাহলে sin/cos থিটা লিখব। আবার যদি দেখো বন্ধুরা এই দিক থেকে আমরা যদি আসি, এটা 8 নম্বর দিচ্ছি দেখো যে cot থিটা, cot থিটা এদিক থেকে যদি আমরা আসি তাহলে দেখো প্রথমে cos আসছে তারপরে আসছে sin, তাহলে আমরা বন্ধুরা এখানে লিখব যে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমি আবারও বলছি যে আমরা প্রথমে একটা ষড়ভুজ আঁকবো। এই ষড়ভুজ এঁকে তোমাকে এখানে প্রথমে sin থিটা এখানে লিখবো, এখানে লিখবো cos থিটা, এখানে লিখবো cot থিটা। লেখার পরে এর বিপরীত কি, sin থিটার বিপরীত কি এটা মনে রাখতে হবে, cos থিটার বিপরীত মনে রাখতে হবে, cot থিটার বিপরীত তোমাকে মনে রাখতে হবে। তাহলে sin থিটা এই দাগ বরাবর আমরা এই শেষে লিখবো আমরা sin থিটার বিপরীত হচ্ছে cosec থিটা, cos থিটার বিপরীত হচ্ছে তোমার sec থিটা এবং cot থিটার বিপরীত হচ্ছে tan থিটা। লেখার পরে এখানে আমরা একটা 1 বসিয়ে নেব, নেওয়ার পরে আমরা এখান থেকে মোট প্রথমে 6টা সূত্র আমরা এখান থেকে বের করার পরে আবার আরও 2টা সূত্র আমরা এখান থেকে বের করব। আমি আবার বলছি দেখো বন্ধুরা যে sin থিটা সমান সমান লিখব 1/cos থিটা, cosec থিটা, সরি sin থিটা সমান 1/cosec থিটা। তাহলে cosec থিটা সমান সমান কি লিখব 1 হচ্ছে sin থিটা, তারপরে দেখো cos থিটা সমান লিখব 1/sec থিটা, তাহলে sec থিটা সমান সমান আমরা কি লিখব 1/cos থিটা। এবার cot থিটা সমান আমরা লিখব 1/tan থিটা, তাহলে tan থিটা সমান আমরা কি লিখতে পারি 1/cot থিটা। তাহলে এইভাবে আমরা বের করলাম এবং এখানে যদি আবার এইদিকে তীর চিহ্ন দিই তাহলে প্রথমে দেখো sin থিটা আসে তারপর আসে cos থিটা, তাহলে tan থিটা সমান আমরা লিখব sin থিটা বাই cos থিটা। এবং এই দিক থেকে যদি তীর চিহ্ন ব্যবহার করা হয় তাহলে দেখো বন্ধুরা এখানে আসে প্রথমেই cos থিটা আসে পরে sin থিটা আসে, তাহলে এখানে cot থিটা সমান আমরা লিখব cos থিটা বাই sin থিটা। এই cos থিটা উপরে আর sin থিটা নিচেই বসবে, তাহলে cot থিটা সমান আমরা লিখব cos থিটা বাই sin থিটা। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে এইভাবে আমরা সূত্র সম্পর্কে আমরা ধারণা দিতে পারি। আমরা স্কোয়ার আমাদের মোট এখানে আমাদের 23টা সূত্র আছে, এটা তারপরে আমরা স্কোয়ারমূলক যে স্কোয়ারের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমরা ষড়ভুজের মাধ্যমে আমরা সহজে মনে রাখতে পারি বা আয়ত্ত করতে পারি। এখন আমি স্কোয়ার যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো সম্পর্কে আমি ধারণা দিচ্ছি। আশা করি তোমরা এই সূত্রগুলো লিখে নিয়েছো। আমি পরবর্তীতে স্কোয়ারের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। তোমরা খাতায় লিখে নেবে আমার বোর্ডে লেখার সাথে সাথে এবং বুঝবে। আমি প্রথমেই আবার এই ষড়ভুজ আঁকছি। ষড়ভুজ দেখো বন্ধুরা আমি এই ষড়ভুজ এভাবে আঁকছি
অনুভূমি বরাবর আমরা দাগ কাটবো। ঠিক একই মাপের আমরা এখান থেকে ফোঁটা দিয়ে সমান ভাগ করে নেব। মাঝ বরাবর আমি যে দাগ কাটছি এখান থেকে এই দূরত্ব এবং এই দূরত্ব সমান করে মাঝ বরাবর আমি এই যে দাগ কাটলাম। এবার শীর্ষবিন্দুগুলো যোগ করে দেব। দেখো বন্ধুরা, আমি বিন্দুগুলো এখানে যোগ করে দিচ্ছি। তাহলে এখানে দেখো 6টি ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন হবে। প্রথমে একইভাবে আমরা যেটা এর আগে ইতিপূর্বে লিখেছি যে সাইন, এখানে সাইন স্কোয়ার থিটা লিখব, এখানে লিখব কজ স্কোয়ার থিটা, এখানে লিখব আমরা কট স্কোয়ার থিটা। এখানে সাইন স্কোয়ার থিটার বিপরীত এখানে লিখব কসেক স্কোয়ার থিটা, এখানে কজ স্কোয়ার এর বিপরীত লিখব সেক স্কোয়ার থিটা, এখানে কট স্কোয়ার এর বিপরীত লিখব আমরা ট্যান স্কোয়ার থিটা। এখানে আমরা একটা 1 লিখব। আগে যেটা করেছিলাম ঠিক একইভাবে, কিন্তু এটা হচ্ছে আমাদের স্কোয়ার দিতে হবে। আমরা তীর চিহ্ন এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব এবং দেখো বন্ধুরা এখান থেকে আমরা তীর চিহ্ন দিয়ে এটা ইন্টিগ্রেট করব, এখানে সমান দেব। তারপরে বন্ধুরা আমি এখানে দেখাচ্ছি যে প্রথমে এটা আমরা প্লাস চিহ্ন এখানে ব্যবহার করব, এই ঘরে প্লাস, এই ঘরে দেব প্লাস এবং এই ঘরে প্লাস চিহ্নগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো বন্ধুরা এই ঘর এক ঘর পর পর আমরা তীর চিহ্নগুলো ব্যবহার করব, যে এখান থেকে দেখো বন্ধুরা এদিকে গেছে, তারপর সমান কিন্তু 1 ধরতে হবে এটা আমাদের। তারপরে এই ঘরে প্লাস, এই ঘর থেকে দেখো তীর চিহ্ন আমরা এখানে ব্যবহার করব, এখানে সমান দেব। তারপরে দেখো বন্ধুরা এই ঘর থেকে তীর চিহ্ন এইভাবে ব্যবহার করব, তারপর এখানে সমান দেব। তারপরে আমাকে বুঝে নিতে হবে যে তীর চিহ্নগুলো আমাদের কিন্তু এই দিক থেকে এদিকে গেছে, তারপরে তারপরে ঘরে প্লাস চিহ্ন ব্যবহার করব। এবার দেখো বন্ধুরা এইখান থেকে তীর চিহ্ন কিন্তু এদিকে দিতে হবে এবং সমান তীর চিহ্ন মাথায় দেব। তীর চিহ্ন মাথায় সমান বলতে এখানে কসেক বোঝাবে, আর এখানে তীর চিহ্ন মাথায় সমান বলতে আমাদের কিন্তু 1 বোঝাবে, 1 ধরে নেব। তারপরে এখান থেকে দেখো ট্যান স্কোয়ার, এর থেকে তীর চিহ্ন এদিকে ঘুরে গেছে সমান সেক স্কোয়ার, মানে এই দিক থেকে এদিক বোঝালে এই সমানের মাথায় দেখো সেক স্কোয়ার আমরা এখানে বোঝাতে চেয়েছি। আমরা এবার দেখো বন্ধুরা এর সাহায্যে কিন্তু আমরা আরও 9টা সূত্র কিন্তু এখান থেকে পাবো। আমরা কিভাবে 9টা সূত্র পাই সেটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো যে প্রথমে 1 নম্বরে আমি লিখি, দেখো বন্ধুরা যে এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তীর চিহ্ন কিন্তু দেখো বন্ধুরা এখান থেকে এদিকে গেছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তাহলে এই সমান আমরা কি লিখবো বন্ধুরা, দেখো এখানে 1 আছে, তাহলে আমরা প্রথম যে সূত্র আছে তা আমি লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 লিখব। এবার এখান থেকে কিন্তু আমরা আরও 2টা সূত্র এখান থেকে বের করতে পারি। কিভাবে দেখো বন্ধুরা, যে আমরা 2 নম্বর সূত্র এখান থেকে যদি সাইন স্কোয়ার থিটার মান বের করতে চাই, তাহলে এই কজ স্কোয়ারটা আমরা ওই পাশে নিয়ে যাব, এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে আমাদের মাইনাস হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1টা লিখে নিলাম, তারপরে এই পাশে প্লাস কজ স্কোয়ার আছে, এ পাশে গেলে আমাদের মাইনাস কজ স্কোয়ার থিটা হবে। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখান থেকে আরেকটা সূত্র আমরা বের করছি, যে এবার কজ স্কোয়ার থিটা সমান কী হবে, কজ স্কোয়ার থিটা সমান আমরা এই যে সাইন স্কোয়ার থিটা যেটা আছে আমরা সমান সমান ওই পাশে নিয়ে যাব, এবং কজ স্কোয়ার থিটা সমান আমরা লিখবো এই যে 1 লিখলাম। এবার সাইন স্কোয়ার থিটা ওই পাশে নিয়ে গেলে এ পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে দেখো বন্ধুরা আমরা যদি এখানে একটা সূত্র বের করতে পারি, তাহলে এখান থেকে কিন্তু আরও 2টা সূত্র আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে আমি আবারও বলছি, দেখো বন্ধুরা
যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, এটা লিখলাম। লেখার পরে এখান থেকে একবার সাইন স্কয়ার থিটা সমান সমান বের করব, একবার কজ স্কয়ার থিটা সমান সমান বের করব। তাহলে সাইন স্কয়ার থিটা যদি আমরা বের করি তাহলে এ পাশে দেখো বন্ধুরা প্লাস কজ স্কয়ার থিটা আছে, তাহলে এই কজ স্কয়ার থিটা আমরা ওই পাশে যদি নিয়ে যাই, এখানে প্লাস আছে তাহলে নিশ্চয়ই ওই পাশে গেলে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, আর চিহ্ন পরিবর্তন গিয়ে প্লাস থাকলে ওই পাশে গেলে আমাদের মাইনাস হবে। ঠিক একইভাবে দেখো বন্ধুরা যে কজ স্কয়ার থিটা যদি আমি এখান থেকে বের করতে চাই তাহলে কজ স্কয়ার থিটা সমান এই 1 লিখব এবং প্লাস সাইন স্কয়ার থিটাটা আমাদের ওই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস সাইন স্কয়ার থিটা হবে। এইবার আমাদের এইটার কাজ শেষ। এবার আমরা দেখো এই তীর চিহ্নের কাছে যাচ্ছি। এই তীর চিহ্নে আমাদের এই সূত্র নাম্বার হচ্ছে দেখো বন্ধুরা 4 নম্বর দেব, দিয়ে 1, এই 1 ধরবো, 1 প্লাস কট স্কয়ার থিটা। দেখো বন্ধুরা যে 1 তারপরে এই যে প্লাস দিচ্ছি, এই দেখো কট স্কয়ার থিটা সমান, এই যে সমান কি হবে দেখো বন্ধুরা যে এখানে আমাদের দেখো কসেক স্কয়ার থিটা আছে, কসেক স্কয়ার থিটা। তাহলে কি লিখলাম যে 1 প্লাস কট স্কয়ার থিটা সমান আমরা লিখলাম কসেক স্কয়ার থিটা। আমরা কিন্তু দেখো বন্ধুরা এখানে এর থেকে কিন্তু আরও 2টা সূত্র আমরা বের করতে পারি। সেটা কিভাবে দেখো, আমি 5 নম্বর দিলাম, এখানে কট স্কয়ার থিটা, দেখো কট স্কয়ার থিটা সমান, কট স্কয়ার থিটা যদি বের করতে চাই এ পাশে দেখো 1 প্লাস কট স্কয়ার আছে, তাহলে কট স্কয়ার থিটা যদি আমরা বের করতে চাই তাহলে এই 1 কিন্তু আমাদের ও পাশে নিয়ে যেতে হবে, সমান সমানের ওই পাশে নিয়ে যেতে হবে। এ পাশে প্লাস 1 আছে, ওই পাশে গেলে আমাদের মাইনাস 1 হবে। তাহলে ওই পাশেটা আমি আগে লিখে নিচ্ছি যে কসেক স্কয়ার থিটা, আর এই পাশে প্লাস 1, এই পাশে নিয়ে গেলে আমাদের মাইনাস 1 হবে, চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়। ঠিক আমি এবার 6 নাম্বার সূত্র এখান থেকে বের করছি। দেখো বন্ধুরা যে 1 সমান আমরা লিখতে পারি কি, 1 সমান আমরা লিখতে পারি কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। এই কট স্কয়ার থিটা আমরা ওই পাশে যদি নিয়ে যাই তাহলে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি 1। আমরা এভাবেও লিখতে পারি যে কসেকটা এই পাশে যদি নিয়েছি যে কসেক, দেখো কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 লিখতে পারি। দেখো বন্ধুরা যে এখানে আমরা 1 সমান, এই 1 সমান আমরা কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা লিখতে পারি, অথবা আমরা সহজে লিখতে পারি যে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান আমরা 1, এটা আমরা লিখতে পারি। এবার এখানে আমরা এই তীর চিহ্ন দিয়ে আমরা সূত্র 3টা বের করলাম। এখন আমাদের আরেকটা তীর চিহ্ন বাকি আছে, এটা আমি লিখছি দেখো বন্ধুরা যে এখানে আমি দিলাম 7 নম্বর। 7 নম্বর দিয়ে দেখো বন্ধুরা এখান থেকে তীর চিহ্ন কিন্তু এদিকে গেছে, তাহলে আমরা ট্যান থিটা প্লাস, দেখো ট্যান থিটা প্লাস 1, ট্যান থিটা প্লাস 1 আমি লিখি যে ট্যান স্কয়ার থিটা প্লাস 1 সমান সমান কী হবে এখানে সেক স্কয়ার থিটা। এখান থেকে কিন্তু আমাদের আরও 2টা সূত্র এখান থেকে আমরা বের করতে পারি। তাহলে আমি যদি ট্যান স্কয়ার থিটা বের করতে চাই, ট্যান স্কয়ার থিটা, তাহলে এদিকে প্লাস 1 আছে, ওই পাশে গেলে মাইনাস 1 হবে। তাহলে আমরা কি লিখব যে সেক স্কয়ার থিটা প্লাস 1, এ পাশে গেলে আমাদের মাইনাস 1, তাহলে ট্যান স্কয়ার থিটা সমান সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি। তারপরে দেখো বন্ধুরা ঠিক একইভাবে যে এর আগে যেমন কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1 হয়েছিল, ঠিক একইভাবে দেখো যে এখানে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, এই ট্যানটা যদি আমরা ওই পাশে নিয়ে চলে যাই, ট্যান স্কয়ার থিটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা পাবো। তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান আমরা 1 পাবো। ঠিক একইভাবে আমরা এটা লিখি যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। এভাবে এই ষড়ভুজের সাহায্যে আমরা এখান থেকে আরও 9টা সূত্র সহজেই আমরা কিন্তু বের করতে পারি। তোমরা
এভাবে আয়ত্ত করবে। আয়ত্ত করার পরে তারপরে আমরা আমাদের এই সূত্রগুলো আয়ত্ত করার পরে আমরা শেষে কিন্তু এই সূত্রগুলো দিয়েই অঙ্কের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এগুলো লিখতে পেরেছো। আমি পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। আমি দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু আরও সূত্র আছে, সেই সূত্রগুলো সম্পর্কে আমি লিখছি এবং ওই সূত্রগুলো জানার আগে আমি তোমাদের সমকোণী ত্রিভুজের যে 3টে বাহু আছে, এখানে দেখো বন্ধুরা যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো সম্পর্কে ধারণা দিতে পারবে। 3 নম্বর প্রশ্ন আছে যে সমকোণী ত্রিভুজটা কি। সমকোণী ত্রিভুজ আছে যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণের সমান। একটা ত্রিভুজ তার একটা কোণ কিন্তু এক সমকোণের যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। এই সমকোণী ত্রিভুজের 3টে বাহুর 3টে নাম, তার মানে সমকোণী ত্রিভুজের থাকে একটা লম্ব থাকে, একটা ভূমি থাকে, একটা অতিভুজ থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা দিব এবং ধারণা দেওয়ার পরে সমকোণী ত্রিভুজের সাইন থিটা, কস থিটা এবং যে 6টা ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে, সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা এবং কট থিটা, এই 6টা অনুপাত আছে। এই 6টা অনুপাতের সূত্র আছে, সেই সূত্র সম্পর্কে আমি পরে আসছি। আমি সমকোণী ত্রিভুজের 3টে বাহু সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা আমি দিয়েই তারপরে সূত্রে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি সমকোণী ত্রিভুজ দেখো এখানে লিখছি সমকোণী ত্রিভুজ। দেখো বন্ধুরা, এই সমকোণী ত্রিভুজের 3টে বাহু কীভাবে আমরা চিহ্নিত করতে পারি সে সম্পর্কে আমি আলোচনা করছি। এটা যদি এ হয়, এটা বি, এটা সি দেই, এটা হচ্ছে কিন্তু আমাদের সমকোণ, এটা সমকোণ। তাহলে এখানে আমাদের বুঝতে হবে এটা যদি থিটা ধরি, এই কোণটা যদি আমি থিটা ধরি, তাহলে আমরা এই ত্রিভুজের 3টে বাহু কীভাবে আমরা চিহ্নিত করতে পারি সে সম্পর্কে আমি তোমাদের সামনে বলছি। যে আমরা বুঝে নেব যে এইটা কিন্তু আমাদের সমকোণ, সমকোণ মানেই 90 ডিগ্রি। তাহলে এই সমকোণের বিপরীত যে বাহুটা, এই বাহুটাকে বলা হবে অতিভুজ। অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে বলা হবে অতিভুজ। এবং থিটা কোণ, যেটা কোণ নির্দেশ করবে, এই থিটা কোণের এই কোণের বিপরীত বাহুটাকে বলা হবে লম্ব। এটাকে বলবো আমরা লম্ব। এবং বাকি যে বাহুটা আছে, এই বাহুটা তাহলে আমরা সহজেই চিহ্নিত করতে পারবো, এটা ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এখানে কি হলো, এ বি হচ্ছে আমরা এই যে ত্রিভুজের যে বাহু নির্দেশ করব, এখানে শীর্ষবিন্দুগুলো আমরা সবসময় ইংরেজি বড় হাতের অক্ষর কিন্তু ব্যবহার করব, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং বাহু নির্দেশ করার সময় এটা আমরা ছোট হাতের এ বি এবং সি, এটা ছোট হাতের অক্ষর ব্যবহার করব। এবং ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু যেগুলো আমরা ব্যবহার করব, যে অক্ষরগুলো, এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যেটা আমাদের বড় হাতের অক্ষর কিন্তু ব্যবহার করতে হবে। আমরা তাহলে এখানে দেখো বন্ধুরা, এইটা কোণ যদি আমার এখানে নির্দেশ থাকতো তাহলে আমি কি করতাম, কোণ যদি আমি এই সি জায়গা, সি কোণের জায়গা যদি কোণটা আমি থিটা কোণ এখানে ব্যবহার করতাম, তাহলে আমাদের কিন্তু আমরা কিভাবে বাহুগুলো দেখো চিহ্নিত করতে পারি সেটা আমি বলছি। দেখো এখানে এ, এখানে বি দাও আর এখানে সি দাও। এবার কিন্তু থিটা কোণটা যদি আমি এইখানে ধরি, এটা কিন্তু সমকোণ, এই সমকোণটা কিন্তু এখানে ফিক্সড। তাহলে দেখো এখানে সমকোণ যদি আমি এইটাকে বি কোণকে আমি সমকোণ ধরি এবং এটা যদি থিটা কোণ ধরি, এর আগে দেখো সি কোণটাই ছিল আমাদের থিটা কোণ, এটা কোণ নির্দেশ করছিল। তাহলে এখানে ওই থিটা কোণটা যদি আমি এ কোণের নির্দেশ করি, তাহলে আমাদের কিন্তু দেখো আমি আগেই বলেছি যে এই সমকোণের বিপরীত বাহু সবসময় আমাদের কি হবে, সমকোণের বিপরীত বাহু সবসময় আমাদের অতিভুজ ধরতে হবে, অতিভুজ। এবং এই থিটা কোণের বিপরীত বাহু আমাদের সবসময় লম্ব ধরতে হবে। এবং বাকি যেটা আছে তাহলে এটা অবশ্যই তাহলে ভূমি হবে, এটা অবশ্যই তোমার ভূমি ধরতে হবে।
ঠিক এভাবে চেঞ্জ হয় যে কোণ যেটা ধরবো সেই কোণের বিপরীত বাহুটাকে আমাদের এটা আমরা লম্ব ধরবো বিপরীত বাহু, আর সমকোণের বিপরীত বাহুটা আমরা সবসময় অতিভুজ ধরবো, এবং বাকি যে বাহুটা আছে তোমাদের এটা সন্নিহিত বাহু বা ভূমি ধরতে হবে। এটা আমাদের বিপরীত বাহু বা লম্ব, এবং এটা হবে সন্নিহিত বাহু বা ভূমি, আর এটা হবে অতিভুজ। তাহলে এখানে দেখো এই ত্রিভুজ কেটে সমকোণ, এই যে সমকোণ এর বিপরীত বাহুটা হচ্ছে তোমার অতিভুজ, আর এই যে থিটা কোণ, এই থিটা কোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব বা বিপরীত বাহু ধরবো, আর যে বাহুটা থাকবে সেটা হচ্ছে এটা অতিভুজ, এটা লম্ব, এবং বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের গণিত বইয়ে আরও অনেক দেখো সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় দেখবে। আর পরিশেষে আমি আরও আলোচনা করতে চাই যে আমরা সাইন থিটা সমান সমান কী হবে। আমি এটা সম্পর্কে ধারণা দিচ্ছি যে সাইন থিটা আমি যদি এভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি যে সাগরের লবণ অনেক। লেখো বন্ধুরা যে সাগরে লবণ অনেক, সাগরের লবণ অনেক। সাগরের নিচে যদি আমি সাইন থিটা লিখি, সাইন থিটা সমান এই লবণের প্রথম অক্ষর এবং অনেকের প্রথম অক্ষর আমি রাখ দিলাম। তাহলে এখানে আমরা লিখি ল বাই নিচে লিখব অ। লতে কি হবে, লতে আমরা লম্ব ধরে নেব, লম্ব অতে অতিভুজ, অতে অতিভুজ লিখব। তাহলে সাইন থিটার সূত্র হচ্ছে, যদি আমাদের সাইন থিটার সূত্র আমরা সরাসরি যদি লম্ব বাই অতিভুজ মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের মনে রাখা অনেক টাফ ব্যাপার। পরীক্ষার সময় এমনিতেই মাথা গরম থাকে, তাহলে এই সাইন থিটার সমান সমান লম্ব বা অতিভুজ হবে, লম্ব বাই অতিভুজ হবে না ভূমি বাই অতিভুজ হবে, এটা মুখস্থ করে মনে রাখা অনেক কঠিন ব্যাপার। সেই জন্য আমরা এখানে সূত্রগুলো যাতে খুব সহজে মনে রাখা যায় সেই জন্য একটা কৌশল তোমাকে অবলম্বন করতে হবে। তাহলে এই কৌশলের মাধ্যমে দেখবা খুব সহজে তুমি কিন্তু এই সূত্রগুলো আয়ত্ত করতে পারছো। তাহলে এখানে যদি সাইন থিটার কথা বলে তাহলে আমাদের মনে রাখতে হবে সাগরের লবণ অনেক, সাগরে লবণ অনেক মানে সাগরে, তাহলে সাইন থিটা ধরবো, লবণ প্রথম অক্ষর ল এবং অনেকের প্রথম অক্ষর অ, তাহলে ল বাই অ, তাহলে ল বাই অ মানে আমরা বুঝে নেব যে লম্ব বাই অতিভুজ। এবার সাইন থিটার বিপরীত সূত্র আমরা জেনেছি যে সাইন থিটার বিপরীত হচ্ছে তোমার কসেক থিটা, কসেক থিটা। তাহলে সাইন থিটার যে মানটা এখানে পেলাম লম্ব বাই অতিভুজ, এটা যদি বিপরীত করি তার মানে নিচেরটা উপরে এবং উপরেরটা যদি নিচেই দিই তাহলে আমরা দেখো বন্ধুরা এখানে পাচ্ছি যে অতিভুজ বাই লম্ব, এখানে অতিভুজ বাই লম্ব পেলাম। তাহলে আবার কবরে এবার সূত্র লিখি, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, কবরের নিচে দাগ, কবরে তাহলে আমরা ধরে নিই কস থিটা সমান ভূ বাই অ, ভূ বাই অ। ভূতে আমরা ভূমি ধরি, ভূতে ভূমি, আর অতে আমরা কি লিখব অতিভুজ, অতে অতিভুজ। তাহলে কস থিটা সমান সমান আমরা লিখতে পারি যে ভূমি বাই অতিভুজ। তোমাকে শুধু মনে রাখতে হবে যে কবরে ভূত অনেক, এই লাইনটা যদি আমরা মনে রাখি যে কবরে ভূত অনেক, কস থিটা সমান সমান যে কবরে ভূত অনেক ভূ বাই অ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে খুব সহজে কিন্তু কস থিটার মানটা আমি সহজে মনে রাখতে পারবো। তারপরে কস থিটার বিপরীত আমরা এর আগে সূত্র লিখে দিয়েছি যে এর বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটার এই কস থিটার যে মানটা পেলাম এটা উল্টিয়ে দিলেই কিন্তু আমরা সেক থিটার মান পাবো। এটা কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ বাই ভূমি। এবার টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত,
টেরাতে যদি আমি ট্যান থেটা নির্দেশ করি, ট্যান থেটা সমান ল বাই ভূ, তা ল বাই ভূ। লতে হচ্ছে লম্ব আর ভূতে হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থেটার বিপরীত বন্ধুরা আমাদের যারা আছে যে ট্যান থেটার বিপরীত হচ্ছে কোয়াড থেটা। তাহলে কোয়াড থেটা সমান সমান আমি লিখব, দেখো বন্ধুরা, যে এই ট্যান থেটা যেটা পেলাম এটা উল্টিয়ে দিলেই আমরা কোয়াড থেটার মান পেলাম। এই ট্যান থেটার বেশি কি লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই লম্ব, লম্ব ভূমি বাই লম্ব পাবো। এইভাবে দেখো বন্ধুরা 6টা অনুপাতের মান কিন্তু আমরা খুব সহজে এটা আমরা বের করতে পারি আমাদের। তাহলে দেখো বন্ধুরা, তাহলে এইগুলো কিন্তু আমাদের প্রাথমিক ভাবে এটা আমাদের জানার দরকার খুব সুন্দর করে। এইগুলো যদি এই সূত্রগুলো এবং এইগুলো যদি ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারো, তাহলে দেখবা এই অনুশীলনে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো খুব সহজে কিন্তু তুমি আয়ত্ত করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এইগুলো সুন্দর করে আগামী পর্বে আসার আগে খুব সুন্দর করে কিন্তু এগুলো বাসা আয়ত্ত করবে এবং আগামী পর্বে তোমাদের সামনে দেখা হবে হচ্ছে আরও এই সূত্রের প্রমাণ নিয়ে তোমাদের সামনে দেখা হবে। তোমরা ভালো থাকবে। করোনাকালীন সময়ে অযথা বাইরে ঘোরাঘুরি করবে না। বাইরে গেলে বাসায় এসে সাবান পানি দিয়ে হাত মুখ ধোবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। সরকারি যে বিধি আছে সেই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবে, পড়াশোনা করবে, কারণ পরীক্ষা তো থাকবেই। সেই হিসাব করে তোমরা বাড়িতে থাকবে এবং অযথা বাইরে ঘোরাঘুরি করবে না। এভাবেই যেভাবে ভালোভাবে পড়াশোনা করা যায় এইভাবে মনোনিবেশ করবে, অনলাইন ক্লাস দেখবে। এই বলেই আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।